ঢাকার স্কুলে খাবার আসে দিনাজপুর থেকে, দেয়া হয় বাসি মানহীন টিফিন। ৫,০০০ কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে দোষেন পরিচালক। খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। যখনই আমরা খাচ্ছি তখনই গ্যাস লাগছে। খাবার মানগুলো খুব নিম্নমানের। আমি খেয়ে দেখলাম তো গলা কেমন করতে লেগেছে। বাসি খাবারের যে একটা প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় ২০,০০০ স্কুলের ৩২ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে পুষ্টিকর খাবার। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়। তো এই ঘাটতির আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬১ জেলায় হামের প্রকোপ মোকাবিলায় A+ ক্যাম্পেইন ও ফিল্ড হাসপাতালের পরামর্শ। টিকা ইস্যুতে তদন্ত ও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। ৬ দিনেও জাবিতে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা। ব্যর্থতার অভিযোগে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। টেলিকম খাতে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সব কাজ দেওয়ার মনোপলি ভাঙতে চায় সরকার। ২ বছরের মধ্যে প্রত্যেক নাগরিককে ডিজিটাল আইডি ও ওয়ালেট দেওয়ার ঘোষণা। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার ৯%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। শিশুদের ফ্রি স্কুল ফিডিংয়ের নামে ৫,০০০ কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি ও মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামে খরচ করা হচ্ছে ৬.৫ কোটি টাকা। রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। প্রাথমিকে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত ১৫০ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় ৫,৫০০ কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং বা মিল ডে মিল খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে এই যে শর্ট পড়েছে, আজকে পড়লো। একটা করে রুটি সবাই দিচ্ছে, আবার কেউ ডিম পাইছে, আবার কেউ 2টা করে পাইছে। লাস্টে দাঁড়াইছে হ্যাঁ, আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন আসলে কোনটা শক্ত কোনটা নরম। উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা দুটি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক, যা দেখে বিব্রত প্রধান শিক্ষকও। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। সেই দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন। এতে করে অন্ততপক্ষে 3 থেকে 4 দিনের কিন্তু সময় লেগে যায়। তাহলে এটি 7 তারিখে উৎপাদন হয়ে 7 তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত ১৫০ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। অনুসন্ধানে দেখা যায় ২০২৫-২৬ অর্থ বছরে ২,১৬১ কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের ১,৯৮০ কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য ২৪০ কোটি টাকার কাজ পেয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে ৪০০ কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের ২৬টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় ৩০ থেকে ৫০ ঘন্টা, অর্থাৎ ১.৫ থেকে ২ দিন পর।
প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই তাই সারছেন। উল্টো আউটসোর্সিং এর জন্য টেন্ডার দেয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও আপনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানে একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে 58 কোটি টাকার। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচ ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। স্টেশনারি আইটেম তো নানা ধরনের, স্টেশনারি কাগজ কলম হতে শুরু করে এসব স্টেশনারি আইটেম, লিকুইড হ্যান্ড ওয়াশ, তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। খাবারের বাইরে একটা আইটেম আছে। 1.5 কোটি টাকার হ্যান্ডওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থতার পর সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় 20,000 স্কুলের 32 লাখ শিক্ষার্থীকে দেয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে শুরু হওয়া এই প্রকল্পে বাড়ছে পরিসর। চলতি বছরেই গতি পাবে এই কর্মসূচি, এমনটাই জানালেন শিক্ষক ও প্রকল্প সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা নামে চালু করেছিলেন স্কুল ফিডিং কর্মসূচি। শিশুদের বিনামূল্যে খাবার দেওয়ার সরকারি উদ্যোগ আবারও ফিরছে নতুন উদ্যমে। এজন্য 62 জেলার 1.5 শতাধিক উপজেলায় দরিদ্রপীড়িত এলাকায় 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করেছে সরকার। প্রকল্পের আওতায় 31,30,000 শিশুকে নিয়মিত দেওয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। 1993 সালে বেগম জিয়ার উদ্যোগের সফলতায় একই আদলে 2001 সালে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দেশে প্রথম স্কুল ফিডিং শুরু হয়, যা চলে 2010 সাল পর্যন্ত। 2022 সাল পর্যন্ত দরিদ্রপীড়িত এলাকায় আরও একটি আলাদা স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়। কিন্তু অন্যান্য কার্যক্রমের মতোই বিএনপির আমলে শুরু হওয়া এই কার্যক্রমকে উপেক্ষা করতে থাকে আওয়ামী লীগ সরকার, যার প্রভাব পড়ে স্কুল ফিডিংয়ে। পুষ্টিকরের পরিবর্তে নিয়মিত দেওয়া হয় মানহীন খাবার। সম্প্রতি কয়েকটি স্কুলে এমন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে সামনে আসে স্কুল ফিডিংয়ের দুরবস্থার চিত্র। পড়তে দিতে আসে তখন অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। যখনই আমরা খাচ্ছি তখনই গ্যাস লাগছে। এই খাবার খেয়ে যদি শিশু যদি অসুস্থ হয় তাহলে তো এটা খুব খারাপ কথা। খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে এবং অনেক পেটে ব্যথা করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সঙ্গে সুর মেলালেন শিক্ষকরাও। বেশ কিছুদিন থেকেই আমরা নিম্নমানের খাবার পাচ্ছি। আমি খেয়ে দেখলাম তো আমার গলা কেমন করতে লেগেছে, টক এবং বাসি খাবারের যে একটা মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় হলে মনিটরিং বাড়ায় শিক্ষা অধিদপ্তর। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কোনো ত্রুটি বিচ্যুতি হলে তা দ্রুত সংশোধন করা হচ্ছে। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়, যেহেতু আমাদের শিশুদের খাবার এটা, এবং আমরা অনেক সতর্ক থাকি যে যাতে করে কোনো ধরনের কোনো কেমিক্যাল যেন ইউজ করা না হয়। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। এবারের স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এবার হাম প্রসঙ্গ। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল। রোববার জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব পরামর্শ দেন তারা। এ সময় তারা জানান, দেশের 61 জেলায় ছড়িয়েছে হামের প্রকোপ। আক্রান্ত ও মৃতদের অধিকাংশই 5 বছরের কম বয়সে। এছাড়া সেমিনারে আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়েও। বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ফগিং সিস্টেম পরিবর্তন করতে হবে। ডেঙ্গুর ভ্যাকসিন নিয়েও গবেষণার পরামর্শ দেন তারা।
সঠিক হামের টিকা বাস্তবায়ন আমাদের করতেই হবে। বাংলাদেশের প্রতিটা এলাকায় শিশুর বয়স অনুযায়ী ভিটামিন এ ক্যাম্পেইন করতে পারি। বাচ্চার যে পুষ্টির স্ট্যাটাস সেটা বাড়ানোর জন্য আমরা মায়ের বুকের দুধ খাওয়ানো বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এইটার জন্য যে প্রচারণা দরকার সেটা আমাদের বাড়ানো প্রয়োজন। 5 ইয়ার ইন্টিগ্রেটেড রোড ম্যাপ করা যেতে পারে ডেঙ্গু থেকে উত্তরণের জন্য, যে ইনিশিয়াল সময়টিতে আমরা কি করতে পারি, যে ডেঙ্গু ন্যাশনাল অথরিটি ওলবাচিয়া পাইলট ভ্যাকসিনটি আমাদের জন্য সুইটেবল কিনা সেটি বিবেচনায় নেওয়া, ক্রেডিট কোর্স করা যেতে পারে। পরবর্তীতে আমরা যদি ওলবাচিয়া আমাদের ক্ষেত্রে পাইলটে সাকসেসফুল হয় সেটি স্প্রেড আউট করতে পারি। এদিকে হামের টিকা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রিটে ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা সহ 24 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রিটের আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। এর আগে হামের টিকার ব্যর্থতা দায়ে ডক্টর ইউনুস সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী আশরাফুল ইসলাম। সেই নোটিশের জবাব না পাওয়ায় রোববার রিট করেন তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12:15টায় জানাজায় আরও অংশ নেন স্পিকার সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। 2000 সালে বিএনপি জামাত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। অমায়িক বন্ধুবৎসল একজন দিলখোলা মানুষকে আমরা হারালাম। তিনি শিল্পক্ষেত্রেও অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা আশা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। সবসময় সকলের কল্যাণের জন্যই কাজ করেছেন। দলের সদস্য থাকা অবস্থায় তার সঙ্গে আমাদের আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গভীর একটা আন্তরিক সম্পর্ক ছিল। 6 দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হয় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ব্যর্থতার অভিযোগে পদত্যাগ দাবি করেন প্রক্টোরিয়াল বডির। ক্যাম্পাসের নিরাপত্তায় তুলে ধরেন নানা দাবি দাওয়া। এদিকে অভিযুক্তকে শনাক্তে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার সহ বেশ কিছু দাবিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে রোববার সকাল থেকে বিক্ষোভ করেন তারা। ঘটনার 2 দিন পার হলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডির ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে সর্বাত্মক অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিছিলাম, সেখানে 107 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো প্রশাসনের টনক নড়তেছে না। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়টা আসলে কার? নিরাপত্তা শাখার, প্রক্টোরিয়াল বডির। ওনারা আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা না দেখে ওনারা আমাদেরকে বলুক যে আসলে এটার অ্যাকাউন্টেবিলিটিটা কে নেবে। কেন একটা তুচ্ছ আসামি এখনো গ্রেফতার হতে পারেনি, এখানে আসলে আমাদের প্রশ্ন আসে যে অবশ্যই প্রশাসনের গাফিলতি এখানে আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের নামে গত 15 মে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার বাসভবনের সামনে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগ তাদের। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 14টি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রক্টর। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। গত 12 মে রাতে ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেসা হল এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় অজ্ঞাত এক বহিরাগত। এরপর থেকে অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, সাভার।
এসএসসি পরীক্ষায় বরিশালের একটি কেন্দ্রে 2026 সালের পরিবর্তে 2025 সালের প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে বাতিল করা হয় ওই কেন্দ্রের পরীক্ষা কমিটি। এ অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি ভুক্তভোগী 40 শিক্ষার্থীর। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল শহরের রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় এটি। চলমান এসএসসি পরীক্ষায় গত 14 মে এই কেন্দ্রের দুটি কক্ষে পুরনো বছরের প্রশ্নে এমসিকিউ পরীক্ষা নেয়ার অভিযোগ ওঠে। পরীক্ষার্থীরা বলছেন, ব্যবসায় উদ্যোগ বিষয়ে 2025 সালের প্রশ্নে বহু নির্বাচনী পরীক্ষা নেয়ায় ফলাফল নিয়ে দুশ্চিন্তায় তারা। বাসায় যদি দেখি 2025 সালের অন্য স্কুলের এমসিকিউ আনছি, তারপর সেটার সাথে এটা মিলে না। দেখি প্রশ্ন তাকাইতেছে, আমরা পরীক্ষা দেওয়ার পর আমরা বাসায় যেয়ে দেখি 25 সালের প্রশ্ন। এমসিকিউটা ছিল 25 সালের, কিন্তু আমরা তো পরীক্ষা দিচ্ছি 2026 সালের। এমন ভুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরাও। এর সুষ্ঠু সমাধানের দাবি তাদের। এই প্রশ্ন দুটো বলতেছে আমাদের ছেলেরা কি করবে? 10টা বছরের সাধনা। হয়তো আমাদের এই পরীক্ষাটা নেবে, নাইলে আমাদের ওই প্রশ্ন অনুযায়ী তারা ফুল মার্ক দিতে হবে। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভুল করে পুরানো প্রশ্ন সরবরাহ করা হয়েছিল। দায়িত্ব অবহেলায় এরই মধ্যে পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রতিবেদন দেওয়া হয়েছে এবং রোল নাম্বারের সিরিয়াল দেওয়া হয়েছে যে এই রোলগুলোর প্রশ্ন ভুল প্রশ্ন গেছে, তাদের বিষয়ে মূল্যায়নের ক্ষেত্রে যেন সেটা দেখা হয়। বাচ্চারা হয়তো এটা ধরতে পারে নাই যে প্রশ্নে কি সমস্যা, তাহলে হয়তো সাথে সাথে সমাধান করা যেত। একটু জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে যে একটু সময় বাড়িয়ে দিয়ে এরকম কিছু করা যেত কিনা। বরিশাল শিক্ষা বোর্ড বলছে, কেন্দ্র সচিব সহ দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা সহ পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নে বিশেষ বিবেচনা করা হবে। কেন্দ্র কমিটি এখানে তাদের কোনো দায়িত্ব নেই, কেন তারা তো সব স্কুলগুলোরই কেন্দ্র কমিটির দায়িত্বে থাকেন। এখানে কেন্দ্র সচিবই মূলত দায়ী। আমরা চেষ্টা করব যে ছাত্রদের যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারা কমার্সে তো আরও পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষার সাথে তাদের দেখে আমরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 216 কেন্দ্রের মধ্যে 15টিতে নানা অনিয়ম হয়েছে জানিয়ে বোর্ড কর্তৃপক্ষ বলছে, শাস্তির সুপারিশ তৈরি করা হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় আরও থাকছে। জুয়েটে নতুন উপাচার্যের যোগদান ঘিরে রণক্ষেত্র ক্যাম্পাস। গাজীপুরে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত কয়েকজন। টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও সেমিনারে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমাদের এলাকায় কোনো হামের রোগীর মৃত্যু শুনি না, স্মল পক্সের মৃত্যু আর কলেরার মৃত্যু আমরা শুনেছি, আর কোনো রোগের মৃত্যু শুনি। গ্রামকে গ্রাম সাফ হয়েছে এরকমও দেখেছি, কলেরা আর স্মল পক্স, গুটি গুটি দাগ সারা শুনি, চোখ অন্ধ হয়ে গেছে। হামের মৃত্যু শুনি আজকে কেন এত? আমার মনে হয় ভাইরাসের চেঞ্জ হতে পারে, যেটা একজন ডাক্তার সাহেব বলেছেন, দ্যাট দেয়ার ইজ এ সাফিসিয়েন্ট পসিবিলিটি অফ চেঞ্জিং দ্য ভাইরাস মিউটেশন। ডেসপাইট দ্যাট, পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। তবে আমার নরসিংদীর একটা পেশেন্ট ঢাকা সিটি নর্থ ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে ভালো হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যে 18 দিন পর আবার নরসিংদী হাসপাতালে ভর্তি হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। আমাকে ফোন করেছে ওখান থেকে, যেহেতু আমার এলাকার, আমি বলছি তাড়াতাড়ি আইসিডি ঢাকা সিটি নর্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। আফটার দ্যাট দ্য ফেট ওয়াজ ফেটাল, মারা গিয়েছে কমপ্লিটলি নিউমোনিয়া থেকে। এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নাই, একেবারে কোনো স্বাস্থ্য নাই, চোখ করতে চামড়া উস্কু খুস্কু। জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। 2 বছরের মধ্যে স্মার্ট আইডি ও ডিজিটাল ওয়ালেট পাবেন প্রত্যেক নাগরিক। বিশ্ব টেলিযোগাযোগ দিবসে একথা জানান প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। আর টেলিযোগাযোগ মন্ত্রী জানান, টেলিকম খাতে একক প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য ভেঙে শৃঙ্খলা আনা হবে।
কথা বলা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে মোবাইল ব্যবহার করছেন দেশের 18.5 কোটির বেশি সিম সংযোগধারী। এর মধ্যে অনলাইনে কেনাকাটা বা আর্থিক লেনদেনে ইন্টারনেট ব্যবহার করছেন প্রায় 11.5 কোটি গ্রাহক। ব্রডব্যান্ড সেবায় গ্রাহক আছে আরও প্রায় 1.5 কোটি। এ অবস্থায় রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বিটিআরসিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, ডিজিটাল সেবা সম্প্রসারণে টেলিকম খাতে কমানো হচ্ছে কর হার। 2 বছরের মধ্যে প্রত্যেক নাগরিক পাবেন ডিজিটাল ওয়ালেট ও আইডি। সেবা নিশ্চিতে 5 বছরের মধ্যে দেশে গড়ে তোলা হবে শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক ব্যবস্থা। আর এসব উদ্যোগের মাধ্যমে আগামী 10 বছরে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 10 প্রযুক্তি নির্ভর অর্থনীতির দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন রেহান আসিফ আসাদ। Every citizen in the country should have a digital ID and should have a digital wallet. We already started this project and within next 18 to 24 months. দেশের সব বিমানবন্দরে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর কথা জানান বিমান প্রতিমন্ত্রী। টেলিকম খাতে একক প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য ভেঙে শৃঙ্খলা আনার তাগিদ দেন প্রতিমন্ত্রীরা। একটি কোম্পানিকে সবগুলি টায়ার দেওয়া হয়েছে। It has to be segmented. এটা কাউকে ভাগ করে দেওয়া উচিত, যাতে একজন মনোপলি কিছু না করতে পারে। আগামী দিনে এমন পলিসি গ্রহণ করা হোক যাতে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আরও থ্রাইভ করতে পারে এবং আমরাও টেকনোলজিতে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু শহর নয়, প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ চলছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। পাহাড়ি অঞ্চল, অত্যন্ত এলাকার জনগণ যেন দ্রুত, নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ডিজিটাল সেবার সমান সুযোগ পায়, আমাদেরকে সুনির্দিষ্টভাবে তা নিশ্চিত করতে হবে। এ সময় অপতথ্যের বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সবার সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার। সকালে সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আমরা এই মত বিনিময় পর্বগুলি সমস্ত অংশীদারদের সঙ্গে সঙ্গে যদি শেষ করে ফেলতে পারি, তারপরেই কেবলমাত্র আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ কমিশনের দিকে আমরা যেতে পারব। জুলাই অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে শনিবার রাত 8:30টায় সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 5 আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে 9 আগস্ট পদত্যাগ করেন হাসিবুর রশিদ। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক পিছিয়ে 14 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। তিনি আত্মগোপনে ছিলেন, দীর্ঘদিন পলাতক ছিলেন। মহাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গতরাতে গ্রেপ্তার করেছে এবং আজকে আমাদের ট্রাইব্যুনালে উপস্থিত করানো হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 ওনাকে সাজা পাওনামূলক কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে। তিনি আজকে থেকে সাজাপ্রাপ্ত আছেন এবং সাজা ভোগ করবেন। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, ভিড় বাড়ছে ক্রেতাদের। এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয় রাজশাহীর সিটি হাটকে। এই রাজশাহীর সিটি হাট সপ্তাহে 2 দিন করে বসে, সেটি রবি এবং বুধবার, এই 2 দিন করে এই সিটি হাট বসে এবং প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজশাহীর সিটি হাটের যে আজকের চিত্র সেটি। আপনারা দেখছেন যে একেবারে পূর্ব থেকে পশ্চিম হাটের একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ কোরবানির পশুর আমদানি হয়েছে। এর মধ্যে একেবারে প্রধান শুরুর গেট থেকে আসলে এক মাঝমাঠ পর্যন্ত প্রচুর পরিমাণ গরু রয়েছে এবং শেষের দিকে মহিষ রয়েছে।
যাচ্ছে যেহেতু অনেকে মহিষও কোরবানি দেয়, সেক্ষেত্রে মহিষও প্রচুর পরিমাণে আমদানি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো হাট জুড়ে প্রায় 4000-এরও কোরবানির পশু এখানে উঠেছে, 4000-এরও বেশি, এমনটাই আমাদেরকে জানিয়েছেন হাট ইজারাদারের পক্ষ থেকে। এবং আমরা আসলে হাট ইজারাদারদের সঙ্গে কথা বলেছি, ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে এখনও যেহেতু কয়েকদিন বাকি আছে, সেক্ষেত্রে বিক্রেতারা দাম বেশি হাঁকাচ্ছেন। বিশেষ করে গত বছর যে কোরবানির 3 মনের গরুটি ক্রেতারা কিনেছিলেন 90,000-এ, এবার সেটি কিন্তু 1 লাখের বেশি বা 1,05,000 থেকে 10,000-এর মধ্যে সেটি কিনতে হচ্ছে। ক্রেতাদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে গবাদি পশুর খাদ্যের দাম যেভাবে বেড়েছে আসলে সে কারণেই এবার কিন্তু কোরবানির পশুর দাম গতবারের চেয়ে একটু বেশি হচ্ছে হাটে। এবং তারাও আসলে সকাল থেকে তাদের কোরবানির পশু নিয়ে আসছেন। আশেপাশের যারা বিশেষ করে বাসা বাড়িতে লালন পালন করেন তারাও কোরবানির পশু নিয়ে হাটে আসছেন। অনেকের বিক্রি হচ্ছে, অনেকের কিন্তু বিক্রি হচ্ছে না বেশি দাম চাওয়ার কারণে। আমরা বাইরে থেকে অনেক কিন্তু দেখছি ব্যাপারীরাও আসছেন। ব্যাপারীরা এসে 20টি-30টি করে কোরবানির পশু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে, যে সেগুলো আবার কোরবানির জন্য বিক্রি হচ্ছে। সব মিলে আপনাদের জানিয়ে রাখি যে রাজশাহীতে এবার 3,71,000 কোরবানির পশু এখানে কিন্তু এখানে রয়েছে, এখানে চাহিদা রয়েছে। তবে এখানে কিন্তু আরও 91,000 কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। এই 91,000 কোরবানির পশু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটের মাধ্যমে চলে যাচ্ছে। তবে আপনাদের যেটি দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাট, এটি রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বড় হাট। রাজশাহীতে প্রায় 20টির মতো কোরবানির পশুর হাট রয়েছে, তবে সবচেয়ে বেশি বেচা কেনা হয় এই সিটি হাটে। এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকিব। কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন খামারিরা। আর অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রিঙ্কু কুডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়াইছে দেখে যে ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় 1/2 গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এবার কোরবানির ঈদে সরকারের বেঁধে দেয়া দামে পশু চামড়া বিক্রি করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কুবাদ। আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এক আলোচনা সভায় যোগ দিয়ে এই আশা প্রকাশ করেন তিনি। আমরা অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে, এমনটা যেন না হয় এবং সরকারকেও করতে হবে এটা অস্বীকার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নির্ধারিত মূল্যে যারা বিক্রি করতে পারবে। এবার যারা দালাল বলে না, দালাল, ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। দুপুরের সময় আরও থাকছে। আগামী সপ্তাহে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। খার্ক দ্বীপ দখল ও ইউরেনিয়াম উদ্ধারের পরিকল্পনা, দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে তোড়জোড়। একসময়ের সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে দেশের অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে সেখানে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগর আদালতের বিচারাধীন মামলার 2000 আসামিকে। সন্ত্রাসীদের হটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া সলিমপুরে নতুন এই কারাগারের নির্মাণে 70 একর জায়গা বরাদ্দ পাচ্ছে কর্তৃপক্ষ। আসামি রাখার পাশাপাশি থাকবে বন্দীদের পুনর্বাসনের ব্যবস্থাও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হতো রাষ্ট্রের মাঝে আরেকটি রাষ্ট্র, যেখানে আইনের নয় চলত সন্ত্রাসীদের শাসন। সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। বারবার মার খেয়ে ফিরে আসতে হয়েছিল উচ্ছেদ অভিযানে যাওয়া দলকে, এমনকি কয়েক মাস আগে যেখানে র্যাবের এক সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন সেই সলিমপুরে হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় কারাগার। এরই মধ্যে 70 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে, সেই কারণে ওইখানে একটা জেলখানার একটা প্রস্তাব দেওয়া আছে। 140 বছরের পুরাতন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2249 জন হলো, বর্তমানে বন্দি 6338 জন। এর মধ্যে মহানগরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় বন্দি 2000 জনকে সলিমপুর কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোর হাজতে মানে কয়েদি বন্দিগুলো ওখানে থাকবে, যাতে মানে কারণ আপনার ডিস্ট্রিক্টের বন্দি এবং মেট্রোর বন্দি যদি আলাদা থাকে তা রাষ্ট্রের অপরাধটা কমে যায়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে কারা প্রশাসনের চিঠি এর মধ্যে জেলা প্রশাসন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড়ি এবং নানা ধরনের গাছগাছালিতে ভরপুর। এই অবস্থায় পরামর্শ আসছে পাহাড় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই কারাগার নির্মাণের। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে এই মুহূর্তে সরকারি খাস জমি রয়েছে 4000 একরের বেশি। শান্তির সুবাতাস ফিরেছে জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চলে। আর এখানে গড়ে তোলা হচ্ছে অপরাধ সংশোধনাগার কারাগার, যেখানে স্থান হবে চট্টগ্রাম মেট্রো এলাকার 2000 আসামির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর যাত্রাবাড়িতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজিদ হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সকালে যাত্রাবাড়ি শনির আখড়ায় এই দুর্ঘটনা ঘটে। পথচারী ও স্বজনরা জানান, সকালে কদমতলীর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে ফার্মগেটে অফিসে যাচ্ছিলেন সাজিদ। পথে শনির আখড়ায় একটি সিএনজি অটোরিকশা পাশ থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। $2034 সালের মধ্যে দেশে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। নির্বাচনী ইশতেহারের আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি প্রয়োজন 9% করে, এমন বিশ্লেষণী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক থাকলে লক্ষ্য পূরণ না হলেও কাছাকাছি পৌঁছানো সম্ভব। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। অন্তরা সেনের রিপোর্ট। আইএমএফের সর্বশেষ হিসেব মতে বর্তমান বিশ্বে $1 ট্রিলিয়ন বেশি অর্থনীতির দেশ রয়েছে 21টি। আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশও প্রবেশ করতে চায় $1 ট্রিলিয়ন অর্থনীতিতে। চলতি বছর তা 4.5% ছাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আর আগামী অর্থ বছরে তা 6.5% ঠেকানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বাজেট সাজাচ্ছে সরকার। এমন জিডিপি প্রবৃদ্ধিতে আগামী 8.5 বছরের মধ্যে দেশের বর্তমান জিডিপি $510 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন ক্লাবে নেওয়া সম্ভব কিনা, এমন প্রশ্ন তুলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির করা এক গবেষণায় দেখা যাচ্ছে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আগামী অর্থ বছরগুলোতে দরকার 9% বেশি করে জিডিপি প্রবৃদ্ধি। 6.5% প্রবৃদ্ধি হলো কিনা এইটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হলো আমার অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সুরক্ষিত রাখা। স্বপ্নের গন্তব্যে পৌঁছতে বর্তমানে চাপে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে বৈশ্বিক প্রতিযোগিতার বাজার আমলে নিয়ে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। 10-11% গ্রোথ রেট কিন্তু আমরা হিস্ট্রিতে কখনোই অ্যাচিভ করতে পারিনি। ডাবল ডিজিট না হলেও যদি 8%ও তুলতে হয়, তাহলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা আসলে আমরা দেশীয় রাস্তা থেকে কোনোভাবে করতে পারবো বলে মনে হচ্ছে না। এনার্জি সাপ্লাইটাকে স্টেবল না করা গেলে কিন্তু আমাদের যে টার্গেটস আছে আমাদের ওই লেভেলটা যাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিকে বড় করার আগে টেকসই সংস্কারের দিকে জোর দিতে হবে সরকারকে। মূল প্রায়োরিটি এখন সংস্কার, মূল প্রায়োরিটি
এনার্জির সংকটটাকে এটার একটা সলিউশন মানে শর্ট টার্মে করা এবং লং টার্মের সলিউশনগুলোর কাজ শুরু করা, ব্যাংকিং স্টেবিলিটি ধরে রাখা, পলিসিগুলো যেন অ্যালাইন্ড হয়, যে অ্যাটলিস্ট 7-8% যেন আমরা প্রবৃদ্ধিকে নিতে পারি, যে $1 ট্রিলিয়ন না হলেও আমরা কাছাকাছি চলে যেতে পারি। সরকার দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে কত দ্রুত এগোবে দেশ তার অনেকটাই পরিষ্কার হবে আসছে বাজেট পরিকল্পনায়, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপ হলে জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন চালকরা। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। বলেন, মোটরসাইকেল শুধু শখের বাহন নয়, ক্ষুদ্র ব্যবসায়ী ও রাইড শেয়ার চালকেরা এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। যানজট এড়াতে মোটরসাইকেলের উপর নির্ভরশীল অফিসগামী লোকজন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করেছে এনবিআর। নদী ভাঙন, পানি সংকট আর বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর ধরে চলছে আন্দোলন। মিলেছে একের পর এক প্রতিশ্রুতিও, কিন্তু সরকার বদলেছে, ঘোষণা এসেছে, শুরু হয়নি দৃশ্যমান কাজ। বরং নতুন করে প্রশ্ন উঠেছে, তিস্তা মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাকিল মাহমুদ। শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। ঘোষণা দিল তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত প্রকল্পের কাজ শুরু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার ক্ষমতা আসার পর পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে আলোচনায় আসে তিস্তা নদী ব্যবস্থাপনা, কিন্তু পানি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এই প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা কি শুধুই আশ্বাস ছিল? এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নদী গবেষক। 2026 সালে এসে আমরা শুনতে পাচ্ছি এখনো নাকি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছু বলার মতো এখনো বাস্তবতা তৈরি হয়নি। তার মানে এই যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়, অন্তর্বর্তী সরকারের যে সময়, এই সময় কি তাহলে একটা আমাদের প্রতারণার কাল? এটা কি একটা অন্তঃসার শূন্য সরকারি ব্যবস্থাপনার ভেতর দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আলাপ করা হয়েছে? তিস্তা অববাহিকার জীবন জীবিকার প্রশ্নে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ কোটি মানুষের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জানাবো দেশের বাইরের খবর। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি চলছে। এবারের হামলায় তেহরানের খার্গ দ্বীপ দখলের পাশাপাশি ভূগর্ভস্থ ইউরেনিয়াম উদ্ধারে কমান্ডো অভিযান চালানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে তাদের। ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় নতুন করে আবারও সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকেই হামলা শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি চলছে। সম্ভাব্য অভিযানের মধ্যে রয়েছে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় ব্যাপক বোমা হামলা, পারস্য উপসাগরে খার্গ দ্বীপ দখল এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পারমাণবিক উপাদান উদ্ধারে কমান্ডো অভিযান। মার্কিন কর্মকর্তারা বলছেন, এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইরানের সঙ্গে নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারাও। দেশটির টেলিভিশন চ্যানেল 12-কে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তেল আবিব বেশ কয়েকদিন ধরেই কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা দিয়ে প্রায় 10টি পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। নাসরিন রুমি, সময় সংবাদ।
কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে অন্তত ৮০ জনের মৃত্যুর পর এই সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সংস্থাটি বলছে, প্রকৃত সংক্রমণের সংখ্যা ও বিস্তারের পরিসর নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। এই রোগের কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ঢাকার স্কুলে দিনাজপুর থেকে খাবার আসতে মেয়াদ শেষ। মানহীন টিফিনে ক্ষোভ। ৫,০০০ কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম। ঠিকাদারকে দোষেন পরিচালক। ৬১ জেলায় হামের প্রকোপ মোকাবিলায় A+ ক্যাম্পেইন ও ফিল্ড হাসপাতালের পরামর্শ। টিকা ইস্যুতে তদন্ত। ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। এবং টেলিকম খাতে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সব কাজ দেওয়ার মনোপলি ভাঙতে চায় সরকার। ২ বছরের মধ্যে প্রত্যেক নাগরিককে ডিজিটাল আইডি ও ওয়ালেট দেওয়ার ঘোষণা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।